হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ কেমিস্ট্রি ক্লাসেস। আশা করি তোমরা সবাই ভালো আছো আর নিজেদের পড়াশোনাটাও খুব মন দিয়ে করছো। তো আজকে হচ্ছে ফাজাস রুলের পার্ট 2। পার্ট 1 এর ভিডিও যারা যারা এখনো দেখোনি তাদেরকে আমার এটাই রিকোয়েস্ট যে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নাও। ওখানে আমি পার্ট 1 এর ভিডিও লিংকটা দিয়ে দিয়েছি, ওখান দিয়ে পার্ট 1টা দেখে এসো, তারপর পার্ট 2 তে এসো। কারণ আজকে আমি যেই যেই টপিকের ব্যাপারে আলোচনা করব ওখানে কিন্তু পার্ট 1 এর অনেক কনসেপ্ট আমি এখানে অ্যাপ্লাই করব। তোমরা যদি পার্ট 1টা ভালোভাবে না বোঝো, পার্ট 2 তে অনেক কিছু তোমাদের ধোঁয়াশা লাগবে। ঠিক আছে, তো চলো ক্লাসটা চালু করা যাক। স্যার আজকে হচ্ছে ফাজাস রুলের পার্ট 2। আজকে কি কি পড়াবেন? আজকে আমি বেসিক্যালি দুটো টপিক নিয়ে ডিসকাস করব। একটা হচ্ছে পোলারাইজেবিলিটি আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ ফাজাস রুল। এই যে টপিকটা না স্যার, অ্যাপ্লিকেশন অফ ফাজাস রুল, এটা হচ্ছে বাম্পার টপিক। বাম্পার, যত স্টার দেওয়া দিয়ে নাও, কম করে 5টা দিয়ে দাও। স্যার এখান থেকে প্রশ্ন আসে, প্রচুর ইম্পর্টেন্ট। নিট যেই জন্য খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। তোমরা কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট যারা যারা দেখছো তাদের জন্য এটা কিন্তু ভয়ানক ইম্পর্টেন্ট। আর জেনারেলের স্টুডেন্ট, বিএসসি জেনারেলের স্টুডেন্ট, তোমাদের বলছি তোমরাও কিন্তু এই ভিডিওটা ভালোভাবে দেখে নাও, কারণ ফাজাস রুল থেকে তোমাদেরও প্রশ্ন আসে। ঠিক আছে, তো চলো ক্লাসটা চালু করা যাক। স্যার আজকে ফার্স্টে আমরা কি নিয়ে ডিসকাস করব? পোলারাইজেবিলিটি। এবার পোলারাইজেবিলিটি মানেটা কি ওটা আমরা প্রথমে লিখবো, মানে ডেফিনেশনটা লিখবো। দেখো পোলারাইজেবিলিটির ডেফিনেশনটা হবে যে একটা যে কোনো স্পিসিসের টেন্ডেন্সি যে ও ইলেকট্রন ক্লাউড, নিজের ইলেকট্রন ক্লাউড অন্যকে দিয়ে দিচ্ছে। মানে ইট ইজ দ্য টেন্ডেন্সি অফ এনি স্পিসিস টু শিফট দিস ইলেকট্রন ক্লাউড টুয়ার্ডস আদার। নিজের ইলেকট্রন ক্লাউড অপরকে দিয়ে দেয়, ওটা একটা স্পিসিসের টেন্ডেন্সি হতে পারে। মানে ও চায় যে আমি আমার ইলেকট্রন ক্লাউড লোককে দিয়ে দেবো, লোককে মানে আদার, লোককে নিজের থেকে অন্য লোককে দিতে চায়। এইভাবে বুঝতে পারো। মানে যদি ডেফিনেশনটা লিখি, ডেফিনেশনটা হয়ে যাবে ইট ইজ দা টেন্ডেন্সি অফ এনি স্পিসিস। স্যার তার মানে একটা জিনিস কিন্তু আপনি বলে দিচ্ছেন, কি গো? এনি স্পিসিস মানে এই যে ফাজাস রুলে আমরা এখনো কি কি নিয়ে কথা বলেছি? স্যার কি কি নিয়ে কথা বলেছেন? ক্যাটায়ন আর অ্যানায়ন। মানে এই পোলারাইজেবিলিটিটা দুটোর ক্ষেত্রেই হতে পারে। হ্যাঁ, দুজনের ক্ষেত্রেই পোলারাইজেবিলিটিটা প্রযোজ্য হতে পারে। এইটার আমি যদি কথা বলি, পোলারাইজেবিলিটি অ্যানায়নের ক্ষেত্রেও হতে পারে, ক্যাটায়নের ক্ষেত্রেও হতে পারে। কিন্তু আমরা এখানে কার নিয়ে ডিসকাস করব? অ্যানায়নের নিয়ে। কেন আমি বলে দেবো, চিন্তা করো না, খালি ডেফিনেশনটা মন দিয়ে লেখো। সো ইট ইজ দ্য টেন্ডেন্সি অফ এনি স্পিসিস টু শিফট, নিজের ইলেকট্রন ক্লাউডটা শিফট করাবে কার দিকে? অপর লোকের দিকে। টু শিফট হিজ ইলেকট্রন ক্লাউড টুয়ার্ডস দ্য আদার is known as polarizability. মানে কতটা ওর এবিলিটি আছে পোলারাইজ করার। ঠিক আছে, মানে এবার দেখো ইলেকট্রন ক্লাউড দিয়ে দেবে বলছে, অন্য লোককে দিয়ে দেবে। আচ্ছা তুমি ব্যাপারটা যদি ভালোভাবে বোঝো, ক্যাটায়ন কি সহজে দিতে পারে? আমরা ফাজাস রুলের যদি কথা বলি, ক্যাটায়ন কিরকম নিতে হবে? সে স্মল সাইজ হলে ভালো হয়, তো স্মল সাইজ নিতে হবে। আর যদি স্মল সাইজ আমরা ক্যাটায়ন নিই, ক্যাটায়নের ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম ফার্স্ট লেকচারে বা ফার্স্ট পার্টে, তোমরা বলতে পারো কি? স্যার এই ক্যাটায়নের ক্ষেত্রে না নিউক্লিয়ার ফোর্সটা অনেক বেশি হয়। স্যার নিউক্লিয়ার ফোর্সটা না অনেক বেশি হয়। যেহেতু নিউক্লিয়ার ফোর্স বেশি হয়, তাই জন্য আমরা কি একটা কথা লিখেছিলাম? স্যার আপনি এটাই বলেছিলেন যে টাইটলি, তাই জন্য নিউক্লিয়াসের সাথে হেল্ড থাকে, টাইটলি হেল্ড থাকে। স্যার কি টাইটলি হেল্ড থাকে? আরে ইলেকট্রন গুলো গো নিউক্লিয়াসের সাথে টাইটলি হেল্ড থাকে। স্যার মানে এর ক্ষেত্রে টাইটলি হেল্ড থাকে, ইলেকট্রন গুলো টাইটলি হেল্ড থাকে। স্যার যদি ইলেকট্রন গুলো টাইটলি হেল্ড থাকে, তাহলে কি ও ইলেকট্রন ক্লাউড দিতে পারবে? না স্যার, দেওয়ার তো কথা না। কারণ যদি ইলেকট্রন ক্লাউড গুলো নিউক্লিয়াস টেনে রাখে নিজের দিকে বা ইলেকট্রন গুলো, তাহলে তো ইলেকট্রন ক্লাউড গুলো সহজে দিতে পারবে না গো। তাই জন্যই আমি এখানে একটা কথা বলেছিলাম, কি গো?
স্যার অ্যানায়ন এর ক্ষেত্রেই না ইলেকট্রন ক্লাউড গুলো দেবে। আরে অ্যানায়ন এর ক্ষেত্রে ইলেকট্রন ক্লাউড কেন দেবে? কেন দেবে স্যার? অ্যানায়ন এর ক্ষেত্রে আপনি বলেছিলেন অ্যানায়ন যেটা নিতে হয় না, ওটা না আপনার সাইজে বড় হতে হবে, লার্জার সাইজ হতে হবে। হ্যাঁ গো, তুমি কিন্তু ঠিক ভাবছো, ব্যাপারটা কিন্তু ঠিক ভাবছো। আর যদি লার্জার সাইজ হয় মানে এখানে নিউক্লিয়ার ফোর্সটা কম লাগছে। সে নিউক্লিয়ার ফোর্স যদি কম এখানে কাজ করে তার মানে আরেকটা জিনিস হবো স্যার, তার মানে ওই টাইটলি নেই এখানে স্যার, লুজলি হালকা ভাবে ধরে আছে, ধরে নিন বহুত হালকা করে। মানে এর ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম, লুজলি হেল্ড ইলেকট্রন গুলোকে লুজলি হেল্ড করে ধরে আছে। এবার ভাবো যদি ইলেকট্রন গুলোকে লুজলি হেল্ড হয়ে ধরে থাকে তাহলেই তো ইলেকট্রন গুলো নিজের ক্লাউড গুলো অন্যকে দেবে গো, তাহলেই তো ইলেকট্রন ক্লাউড গুলো অন্যকে দেবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার তাই জন্য আমি বলছি যে অ্যানায়ন গুলোই মেইনলি এখানে স্পিসিস অফ এনি স্পিসিস লিখেছি, মেইনলি এখানে ফাজান্স রুলের ক্ষেত্রে জেনারেলি কি হয়, এই অ্যানায়ন গুলোই ইলেকট্রন ক্লাউড গুলো কাকে দেবে স্যার? ক্যাটায়ন কে দেবে, কারণ ওরা লুজলি হেল্ড হয়ে আছে, তো তাই জন্য ইলেকট্রন ক্লাউড গুলোকে দেবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা, কনসেপ্টটা বুঝতে পারছো? মানে একটা জিনিস আমরা বলতে পারবো কি স্যার, এই যে পোলারাইজেবিলিটি না, এই যে পোলারাইজেবিলিটি POLARIZABILITY, এই পোলারাইজেবিলিটি বানানটা কিন্তু একটু মন দিয়ে দেখো। এই পোলারাইজেবিলিটি তার মানে স্যার কখন বেশি হবে, মানে ইলেকট্রন ক্লাউড কখন বেশি দেবে স্যার? যখন নিউক্লিয়ার ফোর্স কম হবে। নিউক্লিয়ার ফোর্স যখন কম হবে না, যদি কম হয় তাহলেই তো লুজলি হেল্ড ইলেকট্রন গুলো থাকবে, তাই ইলেকট্রন ক্লাউড গুলো চলে যাবে অন্যর দিকে। হ্যাঁ স্যার, কনসেপ্টটা কিন্তু ভয়ানক ভালো কনসেপ্ট। এবার দেখো পোলারাইজেবিলিটি তার মানে কি গো, ইনভার্সলি প্রপোর্শনাল টু নিউক্লিয়ার ফোর্স। যদি নিউক্লিয়ার ফোর্স বেশি থাকে তাহলে তো ইলেকট্রন দান করতে পারবে না, ইলেকট্রন ক্লাউড গুলো অন্যকে দিতে পারবে না। কিন্তু এখানে যদি নিউক্লিয়ার ফোর্স কম হয়ে যায় তাহলে তো ইলেকট্রন ক্লাউড গুলো অন্যকে দিতে পারবে স্যার, পারবে। বুঝতে পারলে? এবার তার মানে স্যার নিউক্লিয়ার ফোর্স কি হতে হবে, নিউক্লিয়ার ফোর্স কম হতে হবে, তাই জন্য আমি ইনভার্সলি প্রপোর্শনাল। যদি নিউক্লিয়ার ফোর্স কম হয় তাহলে পোলারাইজেবিলিটি বেশি হবে, হ্যাঁ কি না? এবার আরেকটা জিনিসও বলতে পারি কি স্যার, ওটা হচ্ছে যদি নেগেটিভ চার্জ থাকে, নেগেটিভ চার্জ থাকে। হ্যাঁ স্যার, নেগেটিভ চার্জ থাকলে তো মানে ব্যাপারটা হচ্ছে, যদি নেগেটিভ চার্জ থাকে মানে কি হচ্ছে, অ্যানায়ন কে বোঝাচ্ছে। নেগেটিভ চার্জ মানে কি গো, অ্যানায়ন, অ্যানায়ন কে বোঝাচ্ছে। তো তো অ্যানায়নের ক্ষেত্রেই তো পোলারাইজেবিলিটিটা বেশি হবে, হ্যাঁ কি না? বুঝতে পারছো? এইটা আগে নোট করে নাও তোমরা। তার মানে আমরা কি দেখলাম, পোলারাইজেবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু নিউক্লিয়ার ফোর্স আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নেগেটিভ চার্জ। কারণ অ্যানায়নই তো নেগেটিভ চার্জ আছে, অ্যানায়নেরই তো নেগেটিভ চার্জ আছে গো। বলো, আমার সাথে বলবে তোমরা, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, অ্যানায়নের ক্ষেত্রেই তো নেগেটিভ চার্জ আছে, তাই জন্য পোলারাইজেবিলিটি অ্যানায়নেরই বেশি হবে, অ্যানায়নেরই বেশি হবে। আর একটা স্যার আপনি জিনিস বললেন না, যদি সাইজ বেশি হয় তাহলে তো স্যার পোলারাইজেবিলিটিও বেশি হবে। হ্যাঁ দেখো, অ্যানায়নের সাইজ আমরা কি কনসিডার করেছিলাম স্যার? লার্জার, লার্জার। তার মানে যত সাইজ বেশি তত ইলেকট্রন ক্লাউড অন্যকে দেবে, তত ইলেকট্রন ক্লাউড অন্যকে দেবে। তার মানে হচ্ছে স্যার পোলারাইজেবিলিটি যত বেশি হবে, সাইজও যখন বেশি হবে পোলারাইজেবিলিটি বেশি হবে। এই জিনিসটা আমরা কনক্লুড করতে পারি, হ্যাঁ কি না গো? কনক্লুড করতে পারি তো? মানে স্যার যত সাইজ বেশি হবে তত ইলেকট্রন ক্লাউড দেবে, মানে পোলারাইজেবিলিটি তত হবে। তুমি ব্যাপারটা ভাবো তো, তুমি এই ব্যাপারটা ভালোভাবে ভাবো এখন। যদি ডাউট থাকে কমেন্টে বলো, আশা করি ডাউট হবে না। তার মানে স্যার আমরা দুটো জিনিসকে একদম ভালোভাবে মনে রাখবো। একটা হচ্ছে তোমার নিউক্লিয়ার ফোর্সের সাথে পোলারাইজেবিলিটির ইনভার্স রিলেশনশিপ, আর এইখানে হচ্ছে তোমার নেগেটিভ চার্জের সাথে পোলারাইজেবিলিটির ডাইরেক্ট রিলেশনশিপ। আর এই ফ্যাক্টরটার মধ্যে সাইজটা চলে আসছে, যত সাইজ বেশি হবে পোলারাইজেবিলিটি তত বেশি হবে, সাইজ যত বেশি পোলারাইজেবিলিটিও বেশি হবে, মানে ইলেকট্রন ক্লাউড লোককে দেবে, লোককে দেবে, হ্যাঁ কি না?
আচ্ছা, এবারে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেন গুলো কিন্তু মন দিয়ে দেখো সবাই। প্রথম কোশ্চেনটা কি আছে, স্যার এখানে মেইনলি পোলারাইজেবিলিটিটাকে কম্পেয়ার করতে দিয়েছে। তো প্রথম কোশ্চেনটা দেখো, N3 মাইনাস আছে, O2 মাইনাস আছে, F মাইনাস আছে। স্যার আমরা একটু আগেই পড়লাম, কি পড়লে গো, নেগেটিভ চার্জ যত বেশি হবে তত পোলারাইজেবিলিটি বেশি হবে, হ্যাঁ কি না? এই তো এই জন্য বললাম না, এটা গুরুদেবের মতন ব্যাপার। এই ব্যাপারগুলোকে মনে রাখতে হবে, কি নিউক্লিয়ার ফোর্সের সাথে পোলারাইজেবিলিটি ইনভার্স রিলেশনশিপ, নেগেটিভ চার্জের সাথে একদম ডাইরেক্ট রিলেশনশিপ, আর সাইজের সাথে ডাইরেক্ট রিলেশনশিপ। স্যার এখানে তো নেগেটিভ চার্জ দিয়ে আমরা অ্যানসারটা করে দেবো। একদম ঠিক বলেছো তোমরা, কিন্তু কনসেপ্ট ভালোই তৈরি হচ্ছে, বুঝতে পারছি। এবার দেখো 3 মাইনাস, এখানে 2 মাইনাস, এখানে 1 মাইনাস। স্যার 3 মাইনাস মানে তো নেগেটিভ চার্জ বেশি, তার মানে স্যার N3 মাইনাসের পোলারাইজেবিলিটিও বেশি। O2 মাইনাসের কি গো, O2 মাইনাসের স্যার এই N3 মাইনাসের পর O2 মাইনাসের পোলারাইজেবিলিটি বেশি হবে, আর F মাইনাসের কম হবে। কেন? কারণ এখানে মাত্র একটা নেগেটিভ চার্জ, তাই জন্য। বুঝতে পারলে? এবার দেখো সেকেন্ড কোশ্চেনটা কিন্তু মন দিয়ে দেখো, মন দিয়ে দেখবে কিন্তু। হ্যাঁ স্যার, এই কোশ্চেনটা কিন্তু চার্জ দিয়ে হবে না, কারণ চার্জ তো সবকটার ক্ষেত্রে -1 করে। যখন চার্জ দিয়ে হয় না, কি দিয়ে হবে? কি দিয়ে হবে গো? স্যার এই ফ্যাক্টরটা ধরুন এবার সাইজে চলে আসছে, কনসেপ্টে এবার সাইজে চলে আসবে, কারণ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে। ফ্লোরিন থেকে আয়োডিন গেলে কি হয় গো? সাইজ বাড়ে। স্যার সাইজ বাড়া মানে কি? সাইজ যত বাড়বে পোলারাইজেবিলিটিও বাড়বে, কারণ ডাইরেক্ট রিলেশনশিপ। স্যার ডাইরেক্ট রিলেশনশিপ, তার মানে অর্ডারটা তোমার এই হয়ে যাবে। আয়োডিন হচ্ছে সবথেকে কি আছে বেশি, পোলারাইজেবিলিটি আয়োডিনের সবথেকে বেশি, আর সবথেকে কম কার গো? স্যার ফ্লোরিনের। ফ্লোরিনের। এবার থার্ড কোশ্চেনটা দেখো, স্যার থার্ড কোশ্চেনটার ক্ষেত্রেও না 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস মানে চার্জ তো সেভ হয়ে গেছে। আমরা কি দিয়ে উত্তর দেব? সাইজ দিয়ে স্যার, সাইজ দিয়ে। এবার অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, ওরা সবাই সেলিনার টেবিলে পড়ে, এটা কিন্তু ট্রিক হয়ে যাবে গ্রুপ 16, রাইট? তো এখানে অক্সিজেন, সালফার, সেলিনিয়াম যত নিচে নামবে কি হচ্ছে? স্যার সাইজ বাড়ছে, সাইজ বাড়ছে। যদি সাইজ বাড়ে তার মানে কি বাড়বে? স্যার পোলারাইজেবিলিটিও বাড়বে, পোলারাইজেবিলিটিও বাড়বে, মানে এই অর্ডারটা হবে। ক্লিয়ার? তো এটাই ছিল পোলারাইজেবিলিটির ব্যাপারে। এরপর আমরা অ্যাপ্লিকেশন স্টার্ট করছি। অ্যাপ্লিকেশন পার্টটা কেউ মিস করো না, এখান দিয়ে প্রশ্ন আসবেই, আমি বলে দিচ্ছি। এই কথাটা কিন্তু মন দিয়ে শোনো, যে এটা আসবেই আসবেই আসবেই, 3 বার বললাম আসবেই। তো পার্টটা কিন্তু ভালোভাবে দেখো, এগুলো আগে নোট করে নাও, তারপরে আমরা অ্যাপ্লিকেশন চালু করব। এবারে আমরা ডিসকাস করব ফার্স্ট অ্যাপ্লিকেশন অফ ফাজান্স রুলের ব্যাপারে। ফার্স্ট অ্যাপ্লিকেশনটা কিন্তু মন দিয়ে দেখো, ওটা হচ্ছে প্রেডিকশন অফ কোভালেন্ট ক্যারেক্টার। এবার এখানটায় ফার্স্ট জিনিস যেটা আমাদের লিখতে হবে, ওটা হচ্ছে কোভালেন্ট ক্যারেক্টার মেইনলি দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে তোমার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পোলারাইজিং পাওয়ার, পোলারাইজিং পাওয়ার, আর একটা হচ্ছে তোমার পোলারাইজিবিলিটি। ঠিক আছে, পোলারাইজিবিলিটি বানানটা হচ্ছে POLARIZABILITY। এবার দেখো পোলারাইজিবিলিটিটা আমরা একটু আগেই পড়লাম, ব্যাপারটা কি? ব্যাপারটা স্যার এটাই দেখলাম, একটা স্পিসিসের টেন্ডেন্সি যে ওর নিজের ইলেকট্রন ক্লাউডটাকে অন্যকে দিচ্ছে। এখানে অ্যানায়ন কি করছে? ক্যাটায়নকে দিচ্ছে। মেইনলি এটাই কারণ, অ্যানায়নের ক্ষেত্রে নিউক্লিয়ার ফোর্সটা কম, তাই জন্য ও ক্যাটায়নকে দিচ্ছে, হ্যাঁ কি না? লুজলি হেল্ড বলেই তো ইলেকট্রন ক্লাউডটা অন্যকে দিতে পারছে গো। হ্যাঁ স্যার। এবার দেখো কি হচ্ছে, আমি বললাম যে ইলেকট্রন ক্লাউডটা দিচ্ছে। দেখো অ্যানায়নের যেমন ইলেকট্রন ক্লাউড আছে, ক্যাটায়নেরও তো আছে গো। তার মানে যখন অ্যানায়নটা ইলেকট্রন ক্লাউডটা ক্যাটায়নকে দিচ্ছে, ক্যাটায়নেরও একটা ইলেকট্রন ক্লাউড আছে, তো ইলেকট্রনের মানে ওখানে শেয়ারিং এর কিছু গল্প তো হবে গো। ইলেকট্রন ক্লাউড দুজনেরই আছে, ইলেকট্রন যখন দেবে মানে ইলেকট্রনের একটা শেয়ারিং এর গল্প চলে আসবে। এই শেয়ারিং এর ফলেই কি হচ্ছে? কোভালেন্ট ক্যারেক্টার তৈরি হচ্ছে। তাই জন্য যত পোলারাইজেবিলিটি বেশি তত কোভালেন্ট ক্যারেক্টার বেশি হবে, কারণ শেয়ারিং তো হবেই, কারণ দুজনেরই ইলেকট্রন ক্লাউড আছে, হ্যাঁ কি না? বুঝতে পারলে? এবারে
পোলারাইজিং পাওয়ারের কনসেপ্টটা বোঝো। পোলারাইজিং পাওয়ার মানে আমি আগের দিন বলেছিলাম যে ক্যাটায়নের, মেইনলি আমি ক্যাটায়নের ক্ষেত্রেই বলেছিলাম যে ক্যাটায়নের কত ক্ষমতা আছে ইলেকট্রন ক্লাউড অ্যানায়নের নিজের দিকে টেনে রাখার, মানে ক্যাটায়নের কত হিম্মত আছে যে ও ইলেকট্রন ক্লাউড অ্যানায়নের নিজের দিকে টেনে রাখবে। এবার দেখো ক্যাটায়নেরও যেমনি ইলেকট্রন ক্লাউড আছে, অ্যানায়নেরও ইলেকট্রন ক্লাউড আছে, আর অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটা ক্যাটায়ন নিজের দিকে টেনে রাখছে। সিমিলারলি ক্যাটায়নেরও তো একটা ইলেকট্রন ক্লাউড আছে গো। হ্যাঁ স্যার, তো নিজের একটা ইলেকট্রন মানে ক্যাটায়নের একটা ইলেকট্রন ক্লাউড আছে, অ্যানায়নের একটা ইলেকট্রন ক্লাউড আছে, তো ওদের মধ্যেও ইলেকট্রন শেয়ারিং হতে পারে, মানে ইলেকট্রনিক্যাল শেয়ারিং হতে পারে, পসিবল হতে পারে। ওই শেয়ারিং এর ফলে কি হবে, কোভালেন্ট ক্যারেক্টারটা তৈরি হবে। এবারে তোমরা ইজিলি পেরে যাবে। এবার পোলারাইজিং পাওয়ার কার কার উপর ডিপেন্ড করে আমি আগের দিন বলেছিলাম, আমি তাই জন্য বলছি যে পোলারাইজিং পাওয়ারের কনসেপ্টটা কিন্তু তোমরা এখন নাও বুঝতে পারো, যদি পার্ট 1 দেখে এসে দেখো এটা তাহলে ইজিলি বুঝে যাবে। এবার পোলারাইজিং পাওয়ারের ক্ষেত্রে আমি বলেছিলাম তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। একটা হচ্ছে ক্যাটায়নিক চার্জ, ফার্স্ট ফ্যাক্টর এটা ছিল। সেকেন্ড কি ছিল গো, রেডিয়াস অফ ক্যাটায়ন বা ক্যাটায়নিক রেডিয়াস। আর থার্ড ফ্যাক্টর আর একটা লিখেছিলাম স্যার ইলেকট্রনিক কনফিগারেশন। ওই যে হ্যাঁ স্যার মনে পড়লো, সিউডো ইনার্ট গ্যাস আর নন ইনার্ট গ্যাস। মানে এবার ব্যাপারটা বোঝো, আমি পোলারাইজিং পাওয়ারের একটা রিলেশনশিপ লিখিয়েছিলাম, পিপি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু তোমার ক্যাটায়নিক চার্জ হয়ে যাবে, ক্যাটায়নিক চার্জ হয়ে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাবে তোমার রেডিয়াসের সাথে, রেডিয়াস অফ ক্যাটায়নের সাথে। এত ডিটেইলে কিন্তু কেউ বোঝায় না এইসবের সাথে কোরিলেট করে। এবার ব্যাপারটা বোঝো কিন্তু, তাই জন্য বলছি কনসেপ্ট তোমায় ভালো রাখতে হবে। কেমিস্ট্রি মুখস্থ করার জিনিস না, ঠিক আছে? কনসেপচুয়ালি তোমরা সব পেরে যাবে, একটা দুটো দেখো মুখস্থ করতেই হবে, ওটা সব জায়গায় সব সাবজেক্টেই করতে হয়। এবার আরেকটা জিনিস বলেছিলাম যে ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে? তো এই তিনটে ফ্যাক্টরের মতন আমি কথা বলেছি, এই তিনটে ফ্যাক্টর নিয়ে। ফার্স্ট ফ্যাক্টর ডাইরেক্ট, সেকেন্ড ফ্যাক্টর ইনভার্সলি প্রপোর্শনাল, আর থার্ড ফ্যাক্টরও ডাইরেক্ট রিলেশনশিপ আছে। এবারে পোলারাইজিবিলিটির ক্ষেত্রে কি বলেছিলাম, পোলারাইজিবিলিটির ক্ষেত্রে বলেছিলাম একটু আগেই বললাম যে ইনভার্স রিলেশনশিপ টু নিউক্লিয়ার ফোর্স, আর আরেকটা জিনিস বলেছিলাম যে সাইজের সাথে ডাইরেক্টলি, আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ। বুঝতে পারলে হ্যাঁ কি না? এবার এই কোশ্চেন গুলো দেখো পেরে যাবে। এই যে প্রত্যেকটা কোশ্চেনে আমি কোভালেন্ট ক্যারেক্টারের অর্ডার লিখতে বলেছি, মানে কোভালেন্ট ক্যারেক্টার কম্পেয়ার করতে বলেছি, বুঝলে? তো কি উত্তর হবে? এবার এখানে যদি মন দিয়ে দেখো, এখানে Cl আছে, NaCl আছে, MgCl2 আছে, আর AlCl3 আছে, কিন্তু ডিফারেন্স কোথায়? এর ক্ষেত্রে Na+ ক্যাটায়ন, এর ক্ষেত্রে Mg2+ ক্যাটায়ন, আর এর ক্ষেত্রে কি আছে গো, Al3+ ক্যাটায়ন না? হ্যাঁ স্যার। এবার দেখো পোলারাইজিং পাওয়ারের কনসেপ্টটা বোঝো। আমি কি বলেছিলাম, যত ক্যাটায়নিক চার্জ বেশি হবে তত পোলারাইজিং পাওয়ার বেশি হবে, আর যত পোলারাইজিং পাওয়ার বেশি হবে তার মানে কোভালেন্ট ক্যারেক্টারও বেশি হবে। তার মানে অর্ডারটা স্যার এই হয়ে যাবে। ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার তো? এবার সেকেন্ড কোশ্চেনটা আরো মন দিয়ে দেখো, এখানে কিন্তু আয়োডিনটা কমন সবার ক্ষেত্রে, কিন্তু Li+, Na+, মানে এখানে ক্যাটায়ন গুলো ডিফারেন্ট আছে। হ্যাঁ, এবারে ক্যাটায়নের দেখো চার্জ প্রত্যেকটার ক্ষেত্রেই +1 হবে, তার মানে স্যার এখানে চার্জের রেসপেক্টে আমরা অ্যানসার দিতে পারবো না। কিসের রেসপেক্টে দেবে গো? স্যার এখানে সাইজের রেসপেক্টে দিয়ে দেবো। এবার দেখো সাইজের যদি কথা বলি, এখানে কিন্তু ভালোভাবে তোমরা মন দিয়ে দেখো, ক্যাটায়নের এখানে দেখো রেডিয়াস অফ ক্যাটায়নের সাথে পোলারাইজিং পাওয়ারের কিরকম রিলেশনশিপ? স্যার ইনভার্সলি রিলেশনশিপ, মানে স্যার Li+ এর ক্যাটায়নের সাইজ তো সবথেকে কম, রেডিয়াস তো সবথেকে কম। রেডিয়াস সবথেকে কম মানে কি গো? রেডিয়াস সবথেকে কম মানে স্যার পোলারাইজিং পাওয়ার বেশি। পোলারাইজিং পাওয়ার বেশি মানে কি গো? স্যার ইনভার্স না, এটা তো ডাইরেক্ট, মানে পোলারাইজিং পাওয়ার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কোভালেন্ট ক্যারেক্টার। তার মানে কি গো? মানে পোলারাইজিং পাওয়ার যার যত বেশি কোভালেন্ট ক্যারেক্টারও তার বেশি। এখানে দেখো Li+ এর সাইজ সবথেকে কম, তার মানে Li+ এর সবথেকে রেডিয়াস কম, তার মানে স্যার পোলারাইজিং পাওয়ার বেশি। আর যদি পোলারাইজিং পাওয়ার বেশি হয়ে যায় কোভালেন্ট ক্যারেক্টারও বেশি। হ্যাঁ কি না? বলো না গো,
হ্যাঁ স্যার, তার মানে এই হয়ে গেল, খুব ইজি। এবার থার্ড কোশ্চেনটা মন দিয়ে দেখো স্যার, এখানে তো Hg2+ টা কমন সবার ক্ষেত্রে, এখানে আমরা অ্যানসারটা দেব O2- S2- আর Ac2- এর রেসপেক্টে। এবার দেখো এখানে কিন্তু ক্যাটায়নের কোনো গল্প নেই, এখানে অ্যানায়নের। অ্যানায়ন মানে কি গো? পোলারাইজিবিলিটি কনসেপ্ট স্যার, পোলারাইজিবিলিটি। এবার ব্যাপারটা বোঝো, পোলারাইজিবিলিটি কার বেশি হবে স্যার? যার সাইজ বেশি তার পোলারাইজিবিলিটি বেশি, একটু আগেই তো পড়ালেন। তার মানে অ্যানসার কি হবে গো? এই যে স্যার, এই। ক্লিয়ার? নাও কোশ্চেন নাম্বার 4। KCl আছে, AgCl আছে। স্যার এখানে Cl- টা তো কমন হয়ে গেল, ঠিক আছে, কিন্তু এখানে ক্যাটায়ন কি আছে? K+ আর এখানে Ag+। এবার দেখো K+, তার মানে আমি বলছি তাই জন্য পার্ট 1 কিন্তু তোমাদের শিখতে হবে। পার্ট 1 এ আমি অনেক প্রাথমিক ব্যাপার বলেছি, বেসিক ব্যাপার বলেছি। এই যে K+, মানে কি? এটা হচ্ছে ইনার্ট গ্যাস কনফিগারেশন স্যার, ইনার্ট গ্যাস কনফিগারেশন। আর Ag+ মানে কি গো স্যার? ওটা তো সিউডো ইনার্ট গ্যাস। আর সিউডো ইনার্ট গ্যাসের ক্ষেত্রে কি হয় স্যার? সিউডো ইনার্ট গ্যাসের ক্ষেত্রে পোলারাইজিং পাওয়ার বেশি হয়, আর পোলারাইজিং পাওয়ার যত বেশি হবে কোভালেন্ট ক্যারেক্টারও তত বেশি হবে। তার মানে এখানে অ্যানসারটা কি হবে স্যার? পোলারাইজিং পাওয়ার তো Ag+ এর বেশি, তাই জন্য এই AgCl এর ক্ষেত্রে কোভালেন্ট ক্যারেক্টারও বেশি হবে। আর যেহেতু K+ হচ্ছে আপনার ইনার্ট গ্যাস কনফিগারেশন, তার মানে এর ক্ষেত্রে তোমার পোলারাইজিং পাওয়ারটা কম হবে অবভিয়াসলি। সব থেকে বেশি তোমার কার ক্ষেত্রে হয় পোলারাইজিং পাওয়ার? ওটা হচ্ছে তোমার সিউডো ইনার্ট গ্যাস, আর তারপরে আছে তোমার ইনার্ট গ্যাস। তার মানে আমি কি বলতে চাইছি? আমি এটাই বলতে চাইছি স্যার, তার মানে AgCl এর ক্ষেত্রে বেশি হবে, কারণ Ag+ এর কি বেশি স্যার? পোলারাইজিং পাওয়ার বেশি। আর যদি পোলারাইজিং পাওয়ার বেশি হয় তার মানে কি হয়ে যাবে? বেশি কোভালেন্ট ক্যারেক্টার বেশি হয়ে যাবে। এবার লাস্ট কোশ্চেনটা মন দিয়ে দেখো, এখানে কি দিয়েছি? এখানে আমরা দিয়েছি হচ্ছে CaCl2 আর HgCl2। দেখো Ca2+ আছে না, তার মানে স্যার এটা Ca2+ এ এক্সিস্ট করছে, আর এটা Hg2+। আর Hg2+ মানে আপনি পার্ট 1 এ কি লিখিয়েছিলেন? ওটা আপনার সিউডো ইনার্ট গ্যাসে পড়ে যাচ্ছে, সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন চলে আসছে। আর সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন যখন চলে আসবে পোলারাইজিং পাওয়ার তখন বেশি হয়ে যাবে। আর পোলারাইজিং পাওয়ার যখন বেশি হয়ে যাবে না স্যার, তার মানে আপনার কোভালেন্ট ক্যারেক্টারও বেশি হয়ে যাবে। তাই জন্য এটার এরাম হয়ে যাবে, Hg এর ক্ষেত্রে বেশি হবে, এই ক্যালসিয়ামের ক্ষেত্রে কম হবে। কেন স্যার? এই ক্যালসিয়ামটা তোমার ইনার্ট গ্যাস কনফিগারেশন, আর এটা হচ্ছে সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন। বুঝলে ব্যাপারটা? খুব ইজি গো, এখান থেকে ফুল মার্কস পাবে তোমরা। কনসেপ্ট গুলো ভালোভাবে বোঝো, খালি নোট করে নাও। ফার্স্ট অ্যাপ্লিকেশন আমাদের কমপ্লিট। এবারে আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। সেকেন্ড অ্যাপ্লিকেশনটা কি? প্রেডিকশন অফ সলিবিলিটি। এর জন্য একটা রিলেশন তোমাদের মনে রাখতে হবে, ওটা হচ্ছে কোভালেন্ট ক্যারেক্টার ইনভার্সলি প্রপোর্শনাল টু সলিবিলিটি। এবার ব্যাপারটা কিন্তু ভালোভাবে বুঝবে, এটা কিন্তু ভালো কনসেপচুয়াল ব্যাপার আছে। স্যার কোভালেন্ট ক্যারেক্টারের সাথে সলিবিলিটির ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ইনভার্স রিলেশনশিপ। কেন স্যার? এবার দেখো কোভালেন্ট কম্পাউন্ডের যদি কথা বলি, কোভালেন্ট কম্পাউন্ড তোমরা 100% চোখে দেখেছো। হ্যাঁ স্যার, বইয়ে পড়েছি, 9-10 থেকে পড়ে আসছি। অর্গানিক কম্পাউন্ড, দেখো অর্গানিক কম্পাউন্ড ওগুলো তো কার্বন কার্বন বন্ড থাকে, আর কার্বন কার্বন বন্ড আছে মানে তো ওগুলো নন পোলার। স্যার নন পোলার মানে কোনো ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে? নেই। কেন নেই? কারণ দুটোই সেম অ্যাটম, কার্বন কার্বন তো সেম অ্যাটম গো, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স নেই, তো নন পোলার। তো ওরই এক্সাম্পল কোভালেন্ট কম্পাউন্ড তোমরা বলতে পারো। এবার কোভালেন্ট কম্পাউন্ডকে তুমি যদি ডিসলভ করাও, কোথায় স্যার ডিসলভ কোথায় করাবো? ডিসলভ তুমি যদি জলে করাও, এই যে সলিবিলিটিটা চেক হয় না, এটা মেইনলি সলভেন্ট, যেই সলভেন্টে ডিসলভ করে ওটা ওয়াটার কনসিডার ওরা করে নেয়। বুঝতে পারছো ব্যাপারটা? এখানে কিন্তু কনসেপচুয়ালি তোমায় সাউন্ড হতে হবে। এই যে তোমার সলভেন্টটা ওরা কনসিডার করে ওটা জল মেনে নেয়। তার মানে স্যার এই যে কোভালেন্ট কম্পাউন্ড যারা হয়, আমি যদি কোভালেন্ট কম্পাউন্ডের কথা বলি, কোভালেন্ট কম্পাউন্ড শর্টে এটা লিখছি, এই যে কোভালেন্ট কম্পাউন্ড যারা হয় এদের মধ্যে তো কোনো ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স থাকে না, তার মানে ওটা নন পোলার। হ্যাঁ স্যার, ওটা তো নন পোলার।
এবার তুমি জলটাকে ভালোভাবে ব্যাপারটা বোঝো তো, জলের ব্যাপারটা ভালোভাবে বোঝো তো। স্যার জল তো পোলার, জল তো স্যার পোলার, হ্যাঁ একদম ঠিক, এইটাই আমি চেষ্টা করছিলাম যে তোমরা ধরো। কি স্যার জল পোলার, কেন পোলার? কারণ অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কি আছে গো? স্যার অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে তো ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে। যদি ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স থাকে তার মানে তো স্যার পোলারিটি আছে, মানে এই যে সিস্টেমটা এটা ডেল পজিটিভ, কারণ হাইড্রোজেনের ইলেকট্রোপজিটিভিটি বেশি তাই ডেল পজিটিভ, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি তাই জন্য ডেল নেগেটিভ, আর এটা ডেল পজিটিভ কারণ ইলেকট্রোপজিটিভিটি বেশি হাইড্রোজেনের ক্ষেত্রে, তাই জন্য এই মলিকুলটাকে তোমরা কি বলতে পারো? স্যার পোলার বলতে পারি, পোলার বলতে পারি। এবার আমরা কম্পাউন্ড কোভালেন্ট কম্পাউন্ড নিচ্ছি কি নন পোলার, নন পোলার কোনোদিন পোলারে ডিসলভ হবে না স্যার, হবে না, কারণ আমরা একটা জিনিস জানি কি গো, লাইক ডিসলভ লাইক। এই জিনিসগুলো তোমরা কিন্তু মনে রেখো, লাইক ডিসলভ লাইক এই কথাটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। কি লাইক ডিসলভ লাইক, স্যার এটা তো নন পোলার, নন পোলার পোলারে কিভাবে সলিউবল হবে, কিন্তু তুমি যদি এই সলভেন্টটাকে জলকে চেঞ্জ করে কোনো নন পোলার সলভেন্ট নিয়ে নাও, যদি নন পোলার সলভেন্ট নিয়ে নাও গো, তখন কিন্তু এই কোভালেন্ট কম্পাউন্ডটা মারাত্মক সলিবিলিটি দেখাবে। কিন্তু তুমি যদি স্যার এইভাবে ভাবুন, আপনি যদি আমি কোভালেন্ট কম্পাউন্ড এখানে নিলামই না, এখানে কোভালেন্ট কম্পাউন্ড আমি নিলামই না, আমি যদি আয়নিক কম্পাউন্ড নিই, একদম ভালো ব্যাপারটা বুঝছো কিন্তু, কি জানো আয়নিক কম্পাউন্ডও তো আয়নে ভাঙে, আর আয়নিক কম্পাউন্ডও তো স্যার পোলার হয়, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স তো থাকে, তার মানে আয়নিক কম্পাউন্ড জলে মারাত্মক সলিবিলিটি দেখাবে, কারণ লাইক ডিসলভ লাইক, জলও পোলার আয়নিক কম্পাউন্ডও পোলার। এবার বুঝতে পারলে কোভালেন্ট কম্পাউন্ডটা নন পোলার, তাই জন্য জলে ভালো সলিবিলিটি দেখায় না, তাই জন্য ইনভার্স রিলেশনশিপ। এই কনসেপ্ট গুলো ভালোভাবে বোঝো, এগুলো কিন্তু এত ডিটেলে কেউ বলবে না, এত ডিটেলে কেউ বলবে না, কনসেপ্ট গুলো বুঝেছো? যদি বুঝে থাকো এবার কোশ্চেন গুলো সেকেন্ডে হবে, কোশ্চেন ইজিলি হয়ে যাবে গো, কনসেপ্ট ভালোভাবে বুঝতে হবে। এবার দেখো আয়রনের এর ক্ষেত্রে +3, এর ক্ষেত্রে +2, হ্যাঁ কি না গো? আয়নের এর ক্ষেত্রে স্যার আয়রনের এর ক্ষেত্রে +3, এর ক্ষেত্রে +2, দেখো +3 মানে স্যার ক্যাটায়নিক চার্জ বেশি, ক্যাটায়নিক চার্জ বেশি মানে পোলারাইজিং পাওয়ারও বেশি, আর পোলারাইজিং পাওয়ার বেশি মানে স্যার কোভালেন্ট ক্যারেক্টারও বেশি, হ্যাঁ কি না? আগের আমি যদি অ্যাপ্লিকেশনের কথা বলি ওটাই তো শেখালাম, কোভালেন্ট ক্যারেক্টার প্রপোর্শনাল টু পোলারাইজিং পাওয়ার আর পোলারাইজিবিলিটি। +3 মানে স্যার ক্যাটায়নিক চার্জ বেশি, ক্যাটায়নিক চার্জ বেশি মানে পোলারাইজিং পাওয়ার বেশি মানে কোভালেন্ট ক্যারেক্টারও বেশি হবে। স্যার যদি কোভালেন্ট ক্যারেক্টার বেশি হয় তার মানে সলিবিলিটি কম হবে, কারণ ইনভার্স রিলেশন, বুঝতে পারছো? তার মানে স্যার এর ক্ষেত্রে কোভালেন্ট ক্যারেক্টার বেশি মানে হচ্ছে আপনার সলিবিলিটি কম, তার মানে কার সলিবিলিটি বেশি গো? এর বেশি, বুঝতে পারলে? অ্যানসারটা এইটা হবে, মানে সলিবিলিটি Fe2+ এর বেশি, Fe3+ এর কম। এবার সেকেন্ড কোশ্চেন, এখানে দেখো O2- আছে, এখানে অ্যানায়ন দিয়ে আমরা অ্যানসারটা করব। এবার অক্সিজেন আর সালফার আছে, এবার অক্সিজেন আর সালফারের মধ্যে কার সাইড বেশি? স্যার এখানে সালফারের তো সাইড বেশি, যার সাইড বেশি হবে তার পোলারাইজিবিলিটি বেশি হবে, আর যার পোলারাইজিবিলিটি বেশি হবে কোভালেন্ট ক্যারেক্টার বেশি হবে, আর কোভালেন্ট ক্যারেক্টার যার বেশি হবে না তার সলিবিলিটি কম হবে, তার মানে Ag2O is more soluble in water with respect to Ag2S। আমি যদি কথাটা এইভাবে বলি তোমরা কি বুঝতে পারছো? এইভাবে বললে হ্যাঁ বুঝে গেছি স্যার। এবারে AgF, AgCl, AgBr আর AgI এদের মধ্যে কার সলিবিলিটি স্যার বেশি হবে? দেখো এখানে আমরা কি দিয়ে উত্তর দেবো স্যার? ওই সাইজ দিয়ে। কার সাইজ গো? অ্যানায়নের। এখানে F-, Cl-, Br-, AgI, AgI এর মধ্যে I- আছে স্যার, তো I-, Br-, Cl-, F-। স্যার সাইজ কার বেশি? সাইজ তো I এর বেশি, যার সাইজ বেশি তার পোলারাইজিবিলিটি বেশি, যার পোলারাইজিবিলিটি বেশি স্যার কোভালেন্ট ক্যারেক্টারও বেশি হবে। কোভালেন্ট ক্যারেক্টার বেশি হলে মানে কি গো? সলিবিলিটি কম হবে। তার মানে সলিবিলিটি কার বেশি হবে? স্যার AgF মারাত্মক সলিউবল, তারপর AgCl, তারপর AgBr। এবার আমরা দ্রবণ বা সলভেন্ট কি নিয়েছি? এই যে সলিবিলিটিটা চেক করছি আমরা জল কনসিডার করেছি তা, ঠিক আছে? বুঝতে পারছো?
ক্লিয়ার তো? এবার HgF2, HgCl2, HgBr2, HgI2 কার বেশি? স্যার আয়োডিনের সাইজ বেশি, যার সাইজ বেশি তার পোলারাইজেবিলিটি বেশি, যার পোলারাইজেবিলিটি বেশি তার কি বেশি গো? স্যার যার পোলারাইজেবিলিটি বেশি না তার আপনার কোভালেন্ট ক্যারেক্টারও বেশি, কোভালেন্ট ক্যারেক্টার যার বেশি না স্যার তার তো আবার সলিবিলিটি কম, তার মানে হচ্ছে HgF2 is more soluble, তারপরে HgCl2, তারপর HgBr2, তারপর HgI, মানে HgI2 less soluble, সবথেকে কম সলিবিলিটি। কেন? কারণ স্যার এর ক্ষেত্রে কোভালেন্ট ক্যারেক্টার বেশি বেশি স্যার। ক্লিয়ার? এবারে হচ্ছে থার্ড আমাদের অ্যাপ্লিকেশন, ওটা হচ্ছে প্রেডিকশন অফ মেল্টিং পয়েন্ট। এবার আমি যদি একটা জেনারেল কথা বলি না, জেনারেলি কোভালেন্ট কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট কম হয়, ঠিক আছে, আর আয়নিক কম্পাউন্ডের বেশি হয়। কেন হয় এটা বলছি। কোভালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে মেল্টিং পয়েন্টটা কম হয়, আর কার ক্ষেত্রে বেশি হয় স্যার? আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে। এবার ব্যাপারটা বোঝো, আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে স্যার কেন বেশি হয়? কারণ আয়নিক কম্পাউন্ডের মধ্যে বড় বড় ল্যাটিস স্ট্রাকচার আছে, ঠিক আছে, তাই জন্য মেল্টিং পয়েন্ট বেশি হয়। আর এইভাবেও বলতে পারো আয়নিক যেই বন্ডগুলো হয় না ওগুলো স্ট্রঙ্গার উইথ রেসপেক্ট টু কোভালেন্ট বন্ড, এর কারণে আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট বেশি হয় উইথ রেসপেক্ট টু কোভালেন্ট কম্পাউন্ড। তার মানে ফাজান রুল দিয়ে আমরা যদি কানেক্ট করি, মেল্টিং পয়েন্ট ইজ প্রপোর্শনাল টু আয়নিক ক্যারেক্টার, কারণ আমরা আয়নিক কোভালেন্ট ক্যারেক্টারের কথা বলি এখানে, ঠিক আছে। তো আয়নিক ক্যারেক্টারের সাথে ইনভার্সলি না, ডাইরেক্টলি প্রপোর্শনাল আমি দেখিয়েছি, দেখো ডাইরেক্টলি। আর কোভালেন্ট ক্যারেক্টারের সাথে স্যার কোভালেন্ট ক্যারেক্টারের সাথে ইনভার্সলি, ইনভার্সলি, ঠিক আছে। তোমরা একটু ক্যারেক্টার বানানটা পুরো লিখবে, CHARACTER, ক্যারেক্টার। এবার ব্যাপারটা বোঝো স্যার, এখানটায় আমি যদি কথা বলি মেল্টিং পয়েন্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু কোভালেন্ট ক্যারেক্টার, আমাদের এখন কোনটা মনে রাখতে হবে স্যার? এইটা মনে রাখতে হবে, ঠিক আছে, কারণ আমরা কোভালেন্ট ক্যারেক্টারের সাথে কিসের রিলেশন করছি? মেল্টিং পয়েন্টের। তো এখানে আমাদের খালি মেল্টিং পয়েন্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু কোভালেন্ট ক্যারেক্টার, এটাই মনে রাখতে হবে। এবার এই কোশ্চেন গুলো যদি তুমি করে নাও না, আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। স্যার এখানে বেরিলিয়ামের +2, স্যার সবার ক্ষেত্রেই +2 আছে, এখানে সবার ক্ষেত্রেই +2 আছে স্যার, +2 আছে, হ্যাঁ গো। এবারে ব্যাপারটা বোঝো, বি থেকে বেরিয়াম যখন যাব, মানে বেরিলিয়াম থেকে বেরিয়াম যখন যাব, কি হচ্ছে স্যার? এখানে তো ক্যাটায়নের সাইজ বাড়ছে, এখানে তো ক্যাটায়নের সাইজ বাড়ছে। আমি পোলারাইজিং পাওয়ারের কনসেপ্টটা কি বলেছিলাম? ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ক্যাটায়নিক চার্জ আর ইনভার্সলি প্রপোর্শনাল টু রেডিয়াস অফ ক্যাটায়ন, রেডিয়াস অফ ক্যাটায়ন, হ্যাঁ কি না বলো না গো? হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, রেডিয়াস অফ ক্যাটায়ন। এবার দেখো লেফট টু রাইট তুমি যখন যাচ্ছ না, ক্যাটায়নের রেডিয়াস বাড়ছে বা সাইজ বাড়ছে বলতে পারো, যদি বাড়ে তার মানে পোলারাইজিং পাওয়ার স্যার কমে যাচ্ছে, ইনভার্স রিলেশনশিপ। যদি পোলারাইজিং পাওয়ার কমে যায় তার মানে কি গো স্যার? কোভালেন্ট ক্যারেক্টারও কমে যাবে, কোভালেন্ট ক্যারেক্টারও কমে যাবে। আর কোভালেন্ট ক্যারেক্টার যদি কমে যায় তার মানে স্যার মেল্টিং পয়েন্ট বেড়ে যাবে, মেল্টিং পয়েন্ট বেড়ে যাবে, এই যে স্যার, এই যে, বুঝতে পারলে? এর মানে স্যার লেফট টু রাইট গেলে কোভালেন্ট ক্যারেক্টার কমে যাচ্ছে, আর কোভালেন্ট ক্যারেক্টার যদি কমে যায়, যদি কমে যায় তার মানে কি বেড়ে যাবে স্যার? কোভালেন্ট ক্যারেক্টার যদি কমে যায় তার মানে মেল্টিং পয়েন্ট বেড়ে যাবে। মানে লেফট টু রাইট তুমি যদি যাও মেল্টিং পয়েন্ট বাড়বে এরকম ভাবে। এটা আমি মেল্টিং পয়েন্টের অর্ডার লিখলাম, হ্যাঁ, মেল্টিং পয়েন্টের অর্ডার। এবার এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে +1 +2 +3, স্যার NaMgAl, দেখো এখানে লেফট টু রাইট কি হচ্ছে স্যার? ক্যাটায়নিক চার্জ বাড়ছে, ক্যাটায়নিক চার্জ বাড়লে কি হবে স্যার? এই তো ক্যাটায়নিক চার্জের সাথে পোলারাইজিং পাওয়ারের ডাইরেক্ট রিলেশনশিপ, তার মানে কোভালেন্ট ক্যারেক্টারও বাড়বে। আর যদি কোভালেন্ট ক্যারেক্টার বাড়ে তার মানে মেল্টিং পয়েন্ট, স্যার মেল্টিং পয়েন্ট তো কমে যাবে, মেল্টিং পয়েন্ট তো কমে যাবে।
মানে লেফট টু রাইট গেলে কোভালেন্ট ক্যারেক্টার বাড়বে, কোভালেন্ট ক্যারেক্টার বাড়বে কারণ ক্যাটায়নিক চার্জ বাড়ছে। কোভালেন্ট ক্যারেক্টার বাড়লে কি কমে যাবে স্যার? কোভালেন্ট ক্যারেক্টার বাড়লে আপনার মেল্টিং পয়েন্ট কমে যাবে। তার মানে মেল্টিং পয়েন্ট কার বেশি হবে গো স্যার? মেল্টিং পয়েন্ট NaCl এর সব থেকে বেশি, তারপর MgCl2, তারপর AlCl3। হ্যাঁ কি না? হ্যাঁ কি না গো? তার মানে স্যার NaCl এর তো মিনিমাম কোভালেন্ট ক্যারেক্টার আর এই AlCl3 এর ক্ষেত্রে ম্যাক্সিমাম কোভালেন্ট ক্যারেক্টার। তো তিনটে অ্যাপ্লিকেশন হয়ে গেল, এখনো কিছু অ্যাপ্লিকেশন আমাদের পড়তে হবে, তাড়াতাড়ি নোট করে নাও তোমরা। এবারে আসছে আমাদের ফোর্থ অ্যাপ্লিকেশন, ওটা হচ্ছে ইন্টেন্সিটি অফ কালার। এবার এই যে পয়েন্টটা, এটা কিন্তু মন দিয়ে তোমরা শুনবে। একটা কম্পাউন্ড কালার কখন দেখায় ওই কনসেপ্টটা আমাদের প্রথম দেখতে হবে। দেখো একটা গ্রাউন্ড স্টেট হয় না, আর একটা তোমার এক্সাইটেড স্টেট হয়। এবার গ্রাউন্ড স্টেটে ধরো একটা ইলেকট্রন আছে, বাইরে থেকে কিছু অ্যামাউন্ট অফ রেডিয়েশন এনার্জি কি করলো, ও নিল, নেওয়ার ফলে এই যে ইলেকট্রনটা এটা কি হবে, এনার্জি অ্যাবজর্ব করার ফলে এই যে ইলেকট্রনটা এটা উপরের দিকে চলে যাবে। মানে গ্রাউন্ড স্টেট থেকে কোথায় চলে গেল গো? এক্সাইটেড স্টেটে। এবার এক্সাইটেড স্টেটটা তো স্টেবল না গো, আনস্টেবল হয়। তার ফলে কি হবে, এই এনার্জিটা স্টেবল না, তাই জন্য এই ইলেকট্রনটা ডি এক্সাইটেড হয়ে যায়। আর যখন ডি এক্সাইটেড হয় একটা কি হয়, এখানে স্যার একটা হেভি জিনিস হয় কি, এ কিছু অ্যামাউন্ট অফ রেডিয়েশন না এমিট করে, এই অ্যামাউন্ট অফ রেডিয়েশন কিছু এমিট করে। আর যখন রেডিয়েশনটা এমিট করবে ভিজিবল রিজিয়নে, ভিজিবল রিজিয়নে যখনই ওই রেডিয়েশনটা এমিট করবে স্যার, এবার রেডিয়েশনটা ভিজিবল রিজিয়নে করবে কিনা ওটা কিভাবে বুঝবো? একটা ভিজিবল রিজিয়নের পার্টিকুলার ওয়েভলেন্থ আছে, ওখান থেকেই আমরা বুঝতে পারবো যে যখনই ভিজিবল রিজিয়নে রেডিয়েশন এমিট করবে তার ফলে একটা কালার আমরা দেখতে পাবো। ঠিক আছে, কালার ক্যান বি সিন। এবারে ব্যাপারটা কিন্তু ভালোভাবে বোঝো, এখানে ইলেকট্রনের এক্সাইটেশন কখন ভালো হবে। এবার ব্যাপারটা কিন্তু কনসেপচুয়াল, খুব ভালোভাবে বুঝবে। এখানে ধরে নাও এটা হোমো, হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল এটা, আর এটা ধরে নাও তোমার লুমো। বুঝতে পারছো? এবার লুমো আর হোমোর মধ্যে যত গ্যাপ কম হবে না, দুজনের মধ্যে গ্যাপ যত কম হবে তত ইজিলি এই ইলেকট্রনটা এখান থেকে এখানে যাবে। হ্যাঁ কি না বলো না? হোমো আর লুমোর মধ্যে যত গ্যাপ কম হবে ইলেকট্রনিক্যালি এক্সাইটেশন উইল বি পসিবল, ইলেকট্রনিক এক্সাইটেশন তত পসিবল হয়ে যাবে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার তার মানেটা কি, আমাদের মেন জিনিসটা এখানে যেটা করতে হবে ওটা হচ্ছে হোমো লুমোর মধ্যে গ্যাপটাকে কম করতে হবে। হ্যাঁ স্যার। এবার ব্যাপারটা এখানটায় মন দিয়ে শোনো, এই ব্যাপারটা কিন্তু খুব মজাদার। কি মজাদার? আমরা ধরে নাও একটা ক্যাটায়ন ধরলাম আর একটা অ্যানায়ন ধরলাম। এবার এই অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটা এই ক্যাটায়নের দিকে কতটা আসবে স্যার? দুটোই তো স্মল, তার মানে এই অ্যানায়নের ইলেকট্রন ক্লাউডটা এইদিকে বেশি আসবে না, কম আসবে। ঠিক আছে, তো এখানে স্মল সাইজ দুটোর ক্ষেত্রেই ধরলাম, ক্যাটায়নেরও স্মল সাইজ, অ্যানায়নেরও। কিন্তু আমি যদি ক্যাটায়নের সাইজটা স্মল রাখি কিন্তু অ্যানায়নের সাইজটা যদি বড় করে দিই স্যার, বড় করে দিই, তখন কি হবে স্যার? লার্জার সাইজ অ্যানায়ন আর স্মলার সাইজ ক্যাটায়ন যখনই হয়ে যাবে না, সেই তো স্যার ফ্যাজান্স রুলে চলে যাচ্ছি। লার্জার সাইজ যখন অ্যানায়ন হবে তখন কি হবে, এই ইলেকট্রন ক্লাউডটা মানে এই অ্যানায়নটা ক্যাটায়নের দিকে বেশি ঝুঁকবে। আরে কি গো বলো না গো? হ্যাঁ স্যার, বেশি ঝুঁকবে মানে কি, এখানে কি হবে স্যার? ইলেকট্রন ক্লাউডটা এইদিকে ঝুঁকবে। এবার ক্যাটায়নেরও তো ইলেকট্রন ক্লাউড আছে, এরও তো ইলেকট্রন ক্লাউড আছে, দুজনের মধ্যে কি হবে স্যার? শেয়ারিং হবে। শেয়ারিং এর ফলে কি হবে গো স্যার? ভ্যালেন্সিয়ালের ইলেকট্রন তো দুজনেরই আছে, আর শেয়ারিং এর ফলে কি হবে স্যার? ইলেকট্রন ইলেকট্রন শেয়ারিং যদি হয়ে যায় তার মানে কোভালেন্ট ক্যারেক্টার তৈরি হবে স্যার। এই যখন স্মলার সাইজ আর লার্জার সাইজ অ্যানায়ন হয়ে যাবে আর স্মলার সাইজ ক্যাটায়ন হয়ে যাবে না, তখন কি হবে গো? তখন স্যার এই যে শেয়ারিং এর খেলাটা চলবে, শেয়ারিং এর খেলার ফলে কি হবে স্যার? কোভালেন্ট ক্যারেক্টার তৈরি হবে, তৈরি হবে। বুঝতে পারছো?
তো কোভালেন্ট ক্যারেক্টার তৈরি হবে, আর যত কোভালেন্ট ক্যারেক্টার তৈরি হয় না, এটা ভয়ানক একটা কথা বলছি, কোভালেন্ট ক্যারেক্টার যত তৈরি হবে হোমোলুমোর মধ্যে গ্যাপটা কমে যাবে, হোমোলুমোর মধ্যে গ্যাপটা কমে যাবে স্যার, হোমোলুমোর মধ্যে গ্যাপ কমে যাবে। যদি গ্যাপটা তোমার কমে যায় তার মানে কি গো, ইলেকট্রনের এক্সাইটমেন্টটা ভালো হবে স্যার। গ্যাপ যত কম হবে ইজিলি ইলেকট্রন গুলো নিচ থেকে উপরে যাবে, নিচ থেকে উপরে যাবে, বুঝতে পারছো? মানে এখানে ইলেকট্রনের এক্সাইটেশন কি হবে স্যার, ইজিলি হবে। আর যত ইলেকট্রনের এক্সাইটেশন ইজিলি হবে তত কালার দেখতে পাবো, তত কালার দেখতে পাবো, তত কালারের ইন্টেন্সিটি বেশি হবে। ঠিক আছে, এই কনসেপ্টটা মনে রাখলে হয়ে যাবে। এর মানে স্যার যত গ্যাপ কম তত এক্সাইটেশন বেশি হবে ইলেকট্রনের, আর কালারের ইন্টেন্সিটিও বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এবার ব্যাপারটা বোঝো, এখানে স্যার এখানে বিআর মাইনাস আছে আর এখানে আই মাইনাস আছে, হ্যাঁ কি না? এবারে আই মাইনাসের স্যার সাইজ বেশি, আই মাইনাসের সাইজ বেশি, সাইজ বেশি মানে পোলারাইজিবিলিটি বেশি হবে, পোলারাইজিবিলিটি বেশি হলে কোভালেন্ট ক্যারেক্টার বেশি হবে, কোভালেন্ট ক্যারেক্টার মানে আই মাইনাসের মানে এজিআই এর ক্ষেত্রে কম, মানে স্যার হোমোলুমো গ্যাপ কম, হোমোলুমো যদি গ্যাপ কম হয় তার মানে কি গো, ইলেকট্রনের এক্সাইটেশন অত ইজিলি হতে পারবে? হ্যাঁ স্যার, হোমোলুমো গ্যাপ কম তো, হোমোলুমো গ্যাপ কম তো তার মানে ইলেকট্রনের এক্সাইটেশন ও ইজিলি হতে পারবে। যদি হোমোলুমো গ্যাপ কম থাকে তখনই তো ইলেকট্রনের এক্সাইটেশন বেশি হবে, যদি ইলেকট্রনের এক্সাইটেশন বেশি হবে মানে কালারের ইন্টেন্সিটিও বেশি হবে। তার পরিপ্রেক্ষিতে আমি যদি তোমায় কথা বলি, এইটা ধরে যদি তোমায় আমি কথাটা বলি, মানে স্যার এজিআই এর কালারের ইন্টেন্সিটি বেশি হবে উইথ রেসপেক্ট টু এজিবিআর। এবার কালারের কথাটা যদি বলি, এখানে কালারটা তুমি লিখে রাখো, এই যে এর ক্ষেত্রে এজিবিআর এর ক্ষেত্রে ইয়েলো আসে আর এজিআই এর ক্ষেত্রে ডার্ক ইয়েলো আসে। এর ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, মানে ইয়েলো থেকে ডার্ক ইয়েলো মানে এর ইন্টেন্সিটিটা বেশি, ইন্টেন্সিটিটা বেশি, তাই জন্য কি গো, তাই জন্যই তো আমি বলেছিলাম যে এক্সাইটেশন যত ইজিলি হবে মানে হোমোলুমো গ্যাপ যত কম হবে তত এক্সাইটেশন হবে আর তত ইন্টেন্সিটি বাড়বে, রাইট? এবার এইচজিও আর এইচজিএস এর মধ্যে কার এক্সাইটেশন বেশি হবে? স্যার S2 মাইনাস, S2 মাইনাস এর ক্ষেত্রে তো আপনার পোলারাইজিবিলিটি বেশি, পোলারাইজিবিলিটি বেশি মানে কোভালেন্ট ক্যারেক্টার বেশি, কোভালেন্ট ক্যারেক্টার বেশি মানে স্যার হোমোলুমো গ্যাপ কম, হোমোলুমো গ্যাপ কম মানে ইলেকট্রনের এক্সাইটেশন ইজিলি হবে, আর ইলেকট্রনের এক্সাইটেশন ইজিলি হওয়ার কথাটা মানে এটাই ইন্ডিকেট করছে যে আমার কালার ইন্টেন্সিটি বেশি হবে। মানে O2 মাইনাস S2 মাইনাস এর মধ্যে কার বেশি? এইচজিএস এর বেশি হবে। কেন বেশি হবে? ওই কনসেপ্টটা বললাম, এর কোভালেন্ট ক্যারেক্টার বেশি কারণ পোলারাইজিবিলিটি বেশি। এবার BiF3, BiCl3, BiBr3 আর I3, দেখো লেফট টু রাইট যত যাবে এই অ্যানায়ন যেগুলো হবে না, ওই অ্যানায়নের কি বাড়ছে স্যার? সাইজ বাড়ছে, সাইজ বাড়লে পোলারাইজিবিলিটি বাড়ে, পোলারাইজিবিলিটি বাড়লে মানে স্যার কোভালেন্ট ক্যারেক্টার বাড়ছে, কোভালেন্ট ক্যারেক্টার বাড়ছে মানে গ্যাপ কমছে, গ্যাপ কমছে, ইলেকট্রন এক্সাইট ইজিলি হবে, ইলেকট্রন এক্সাইট ইজিলি হবে। ইলেকট্রন যদি এক্সাইট ইজিলি হয়ে যায় তার মানে কালার ইন্টেন্সিটিও বাড়বে স্যার, ডার্ক হতে থাকবে আরো, তার মানে এই অর্ডার স্যার। এবার PbCl2, PbI2, স্যার PbI2 এর ক্ষেত্রে বেশি হবে। কেন বেশি হবে? কারণ এই আয়োডিনের ক্ষেত্রে সাইজ বেশি মানে পোলারাইজিবিলিটি বেশি, যদি পোলারাইজিবিলিটি বেশি তার মানে কি গো স্যার কোভালেন্ট ক্যারেক্টার বেশি, হোমোলুমো গ্যাপ কম, ইলেকট্রন এক্সাইটেশন উইল বি হ্যাপেন ইজিলি। যদি ইলেকট্রন এক্সাইটেশন ইজিলি হয়ে যায় তার মানে আরেকটা কথা বলে দিচ্ছে স্যার কি গো, ইন্টেন্সিটি বেশি হবে কালারে, মানে এই অর্ডার হয়ে গেল। ক্লিয়ার? তো এটাই ছিল মেইনলি। আর একটা তোমার হয় অ্যাপ্লিকেশন, ওটা হচ্ছে থার্মাল স্টেবিলিটি। থার্মাল স্টেবিলিটি যদি তুমি বলো কথা, একটা জিনিস এখানে মনে রাখবে, থার্মাল স্টেবিলিটি আয়নিক কম্পাউন্ডের বেশি হয় আর কোভালেন্ট কম্পাউন্ডের কম হয়, ঠিক আছে? আর ওর জন্য এটাই মনে রাখবে, থার্মাল স্টেবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু কোভালেন্ট ক্যারেক্টার, ব্যাস।
কোভালেন্ট ক্যারেক্টার। ব্যাস, এর বাইরে কোশ্চেন তো দেওয়ার কথা না। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা ভ্যালেন্স বন্ড থিওরি চালু করব। একজন রিকোয়েস্ট করেছিল, স্যার ভ্যালেন্স বন্ড থিওরিটা পড়িয়ে দিন। আমি ভ্যালেন্স বন্ড থিওরি পড়াবো, তোমাকে বলছি, তুমি কিন্তু দেখো, তোমার রিকোয়েস্ট ছিল। চলো বাই, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের জন্য টাটা, হ্যাভ আ নাইস ডে। পড়াশোনা করতে থাকো আর আগে এগোতে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। ঠিক আছে, বাই।